হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 5 এ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশের যেটা 15 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত সলিউশন গুলো হয়ে গেছে, যেগুলো তোমাদের দেখা হয়নি, সেগুলো তোমরা দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস 5 এর রায় মার্টিনের আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি। সেই প্লেলিস্ট থেকে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও। দেখো, আমাদের 15 নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্ন হচ্ছে মুখ্য জোয়ারের মূল কারণ। আনসার হচ্ছে, দেখো, চাঁদের আকর্ষণ। এখানে চাঁদের আবর্তন দিয়েছে, অপশন ক্ষয় করবে। আর পৃথিবীর ঘূর্ণনের জন্য গৌণ জোয়ার হয়। পরের প্রশ্ন, জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হচ্ছে 15 জুন। জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। আর বিশালাক্ষীর আমবাগানে 2000টি আম গাছ আছে। এরপরে নেক্সট দেখো, হুইয়া পাখির পালক ছিল সুন্দর। রাস্তার লোক চলাচলের জন্য ফুটব্রিজ ব্যবহার করতে হয়। আর তালপাতা লেখা বইগুলোকে বলা হয় পুঁথি। এরপর দেখো, এখানে ধোঁয়াতে বিষাক্ত গ্যাসটির নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। সূর্যের পর সব থেকে কাছে নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। আর জেলিসিসিতে এফপিও ছাপ থাকে। এরপর দেখো, 3 দাগে সত্য অথবা মিথ্যা লেখো। গৌণ জোয়ারের 12 ঘন্টা 28 মিনিট পরে মুখ্য জোয়ার হয়, এটা মিথ্যা। তার কারণ 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। নেক্সট বলছে, রিক্সা আসে কলকাতাতে 1914 সালে, এটাও মিথ্যা, 1900 সালে আসে। 3 নাম্বার দেখো, শিশুদের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা নেই, এটাও মিথ্যা। এখানে আছে হবে। এরপরে মঙ্গল গ্রহে শ্রমিকার লেভি নামক ধূমকেতু আছড়ে পড়েছিল, এটাও মিথ্যে। বৃহস্পতি গ্রহে আছড়ে পড়েছিল। এরপর দেখো, 4 দাগে প্রশ্নগুলো সলভ করবো। প্রথম প্রশ্ন, স্টিমারে কোন ইঞ্জিন লাগানো থাকে? ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। মাজার কি? পীর সাহেবদের কবরস্থানকে মাজার বলা হয়। লাইসেন্স কি? রায় মার্টিনের 279 এখানে দেখবে পেয়ে যাবে, লাইসেন্স দেওয়া হয়েছে। গাড়ি চালানো ঠিক মতো শিখে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় পাশ করলে গাড়ি চালানোর যে ছাড়পত্র দেওয়া হয় তাকে ড্রাইভিং লাইসেন্স বলে। রাস্তায় গাড়ি চালানোর সময় এই লাইসেন্স সঙ্গে রাখতে হয়। নেক্সট কোয়েশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট। বন্যা, ভূমিকম্প, ধস এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ। আর মাছের ঘাস হারাতে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ভরা কোটাল কখন হয়? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। বনে থাকে বাঘ কবিতাটি কবি যখন লেখেন তখন বনে কতগুলি বাঘ ছিল? প্রায় 40,000-এর বেশি। এরপরে 2004 সালে ভারতের কোন রাজ্যে সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রচুর ক্ষতি হয়েছিল? তামিলনাড়ু। আর ট্রেনের চাকার ভিতরে কি থাকে? খাঁজ থাকে, যার জন্য ট্রেনটা লাইন থেকে পড়ে যায় না। এরপর আমরা 5 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টি কি? লিখবে, দেখো, বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। নেক্সট কোয়েশ্চেন, অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। এদের অপ্রচলিত শক্তি বলছে তার কারণ বর্তমানে এটা তেমন ভাবে প্রচলিত নয়, মানুষ এই সমস্ত শক্তির ব্যবহার সম্পর্কে অতটা সচেতন নয়, বা বহুকাল ধরে ব্যবহার হয়ে আসছে এরকমও কিন্তু নয়, তার জন্য এদের আমরা বলছি অপ্রচলিত শক্তি। সমাজভিত্তিক বন কাকে বলে? লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজভিত্তিক বন। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে বলে জীবাশ্ম। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং তার সঙ্গে দেখো রাসায়নিক বিক্রিয়ায়, এই 3টি কারণে পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এরপরে সামাজিক পরিবেশ কিভাবে সুস্থ হবে? সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য 1 নম্বর, মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। 2 নম্বর, শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন, গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। 3 নম্বর, চারপাশে জল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। আর 4 নম্বর হচ্ছে মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। শিশুদের 2টি মৌলিক অধিকার লেখো।
আমরা শিশুদের অনেকগুলো মৌলিক অধিকার পেজ নাম্বার তোমাদের টেক্সট বুকের 176 পাতায় পেয়ে থাকি। দেখো এখানে অনেকগুলো মৌলিক অধিকার দিয়েছে, তার মধ্যে দুটো লিখতে বলেছে, যে কোনো দুটি তোমরা লিখবে। 5.7 চন্দ্রগ্রহণ কাকে বলে? কোনো কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এটা লিখবে। ছবি অঙ্কন করার দরকার নেই, 2 নম্বর দিয়েছে, তবু তোমাদের দেখিয়ে দিই। দেখো, যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় আসে এবং সূর্য এবং চাঁদের ঠিক মাঝখানে পৃথিবী অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ার কারণে পৃথিবী থেকে ওই চাঁদকে তখন দেখা যায় না। মানে এই কর খর মাঝখানে যে জায়গাতে যে সমস্ত দেশগুলো আছে বা যে সমস্ত জায়গাগুলো আছে পৃথিবীর, সেই সমস্ত জায়গা থেকে লোকজন চাঁদকে দেখতে পায় না। কেমন, যেহেতু পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়েছে, তাই জন্য চাঁদটাকে অন্ধকার দেখায়। তাহলে এই জায়গাকার মানুষরা কি বলবে? যে চন্দ্রগ্রহণ হয়েছে। এরপর 6 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। দেখো, প্রথম প্রশ্ন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? ছবি এঁকে দেখাও। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ একই সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর যে অংশে পড়ে সেখানে যে সূর্যগ্রহণ হয় তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। এরকম ভাবে লিখবে। আর ছবিটা তোমরা এইটা দেবে। দেখো, এটা হচ্ছে খণ্ডগ্রাসের ছবি, বাঁ দিকেরটা, আর ডান দিকেরটা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেখানে সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় থাকবে। আর এটা একই সরলরেখায় না থেকে কিছুটা সাইডে থাকে। এখানে একই সরলরেখায় থাকে বলেই দেখো একই সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবীর খ ও গ স্থানের মধ্যবর্তী স্থান থেকে, খ এবং গ এর মাঝে যে স্থান, মানে এই জায়গাটা, শুধু এইটুকু, এই জায়গা থেকে সূর্যকে একেবারে দেখা যায় না। যেহেতু চাঁদের ছায়া পৃথিবীতে পড়েছে এইখানে, নিয়ে এই জায়গাটা অন্ধকার, তাই জন্য এখান থেকে, যেহেতু সামনেই চাঁদ আছে, তাই জন্য এখানকার লোকজন, মানে এখানকার লোকজন সূর্যকে দেখতে পায় না। মানে এখানে কি হয়? এখানে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। তাহলে সংজ্ঞা এবং তার সঙ্গে ছবি আঁকতে বলেছে, তাহলে ছবিটাও তোমরা দেখাবে। এরপরে জলচক্র কাকে বলে? চিহ্নের সাহায্যে ছবি এঁকে দেখাও। জলচক্রের সংজ্ঞায় লিখবে যে সূর্যের তাপে পুকুর, নদী, নালা, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। আবার সূর্যের তাপে পাহাড়ের মাথায় সঞ্চিত বা জমে থাকা যে বরফ, সেটা গলে জল হয়, পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। এই যে চক্র, তাকে বলা হয় জলচক্র। যেমন দেখতে পাচ্ছ এখানে যে জলাশয় ও নদী, সমুদ্রের যেটা জল, সেটা বাষ্প হয়ে, সূর্যের তাপে বাষ্প হয়ে জলীয় বাষ্প হিসাবে উপরে উঠে যায়, আকাশে উঠে গিয়ে সেখানে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। এছাড়া পাহাড়ের মাথায় মেঘ ও বরফ হিসাবেও পাওয়া যায়। তারপরে সেখান থেকে কি হয়? এই মেঘ থেকে বৃষ্টি হয়, আর পাহাড়ের যেটা বরফ সেটা গলে যায়, নিয়ে সেই নদী থেকে আবার সেটা জলাশয়ে এসে মেশে, তারপর আবার বাষ্পীভূত হয়। তাহলে এরকম ভাবে চক্রাকারে এই যে জলচক্রটা ঘটছে। কেন চক্র বলছি? মানে চক্রাকারে দেখো ঘটে চলেছে। কখনো এই জলটা পাহাড়ের মাথায় মেঘ হিসেবে থাকছে, কখনো আবার জলাশয়ে থাকছে। তাহলে পৃথিবী এবং আকাশের মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, এটাকে বলা হয় জলচক্র। এরপর দেখো 7 দাগের টিকা লেখো। 5 নম্বর দিয়েছে। প্রথমে বলেছে কয়লা। কয়লার টিকা লেখার সময় তোমরা কিভাবে কয়লা তৈরি হয় সেটা প্রথমে লিখবে। যে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে, এখানে শুধু উদ্ভিদের কথাটা লিখবে, পেট্রোলিয়াম যেহেতু লিখবো না আমরা, তাহলে পেট্রোলিয়াম না লেখার জন্য প্রাণী যেখানে যেখানে আছে সেগুলো বাদ দেবো। মানে আমরা লিখবো যে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদের দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপ এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ দেহের, প্রাণীটা লিখবো না, উদ্ভিদ দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। এরকম ভাবে লেখার পরে তোমরা লিখবে যে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। বর্ধমানে, রানীগঞ্জে ও আসানসোলে পশ্চিমবঙ্গের কয়লা খনি অবস্থিত। এই ভাগটা তোমরা লিখতে পারো যে কার্বনের পরিমাণ অনুসারে কয়লাকে 4টে ভাগে ভাগ করা হয়: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এদের মধ্যে সব থেকে উন্নত মানের কয়লা হলো অ্যান্থ্রাসাইট। এখানে কার্বনের পরিমাণ 85 থেকে 95%। আর সব থেকে নিম্নমানের কয়লা হলো পিট কয়লা, যেখানে কার্বনের পরিমাণ হচ্ছে 30%-এরও কম। আর লিখতে পারো যে কয়লার ধোঁয়াতে, কয়লা পোড়ালে যে ধোঁয়া তৈরি হয় তার মধ্যে অনেক বিষাক্ত গ্যাস থাকে, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এখানে লিখবে দেখো
যে কয়লা রান্নার কাজে ব্যবহৃত হয়, কয়লা লৌহ ইস্পাত শিল্পে লোহা গলাতে কাজে লাগে। তাপবিদ্যুৎ তৈরিতে কয়লার ব্যবহার সর্বাধিক। সিমেন্ট শিল্পে কয়লা ব্যবহৃত হয়। যানবাহন চালাতে কয়লা ব্যবহৃত হয়। জ্বালানি হিসেবে কয়লা ব্যবহৃত হয়। উপজাত দ্রব্য কয়লা যেমন পিচ, আলকাতরা, ন্যাপথলিন, স্যাকারিন, গন্ধক প্রভৃতি তৈরি হয়। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। নেক্সট টিকা দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। এটা দেখো, প্রথমে তোমরা শুরু করবে যে আবহাওয়া কাকে বলে। কোন নির্দিষ্ট স্থানের বিভিন্ন সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। প্রথমে এটা লিখবে। লেখার পরে আবহাওয়ার উপাদান কি কি লিখবে, উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত। তারপরে লিখবে আবহাওয়ার পূর্বাভাস। কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, হাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। এগুলো লিখলে, লেখার পরে এই জায়গাটা তোমরা অ্যাড করবে যে আবহাওয়া বদলে যাওয়ার প্রধান কারণ হলো পরিবেশ দূষণ। তারপরে এটা লিখবে যে আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে জানা যায়। হেডিং মানে দিতে হবে না, তোমরা লিখবে যে আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। তারপর লিখবে ইটালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করেন। প্রায় 500 বছর আগে টেলিস্কোপ আবিষ্কারের পর থেকে আকাশ দেখার কাজ বেশি উন্নত হয়। আর লিখবে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ধস, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা আগে থেকে পূর্বাভাস পেয়ে থাকি। এবার কিছু কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে আগে থেকে পূর্বাভাস মেলে, কিছু কিছু ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস মেলে না। ব্যাস এতটা পর্যন্ত লিখবে, তাহলে হয়ে যাবে। এরপরে দেখো 8 নাম্বার হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলিকে চিহ্নিত করো। প্রথমে বলেছে ভাগীরথী নদী। প্রথমে এই যে ভাগীরথী নদী তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এরকম ভাবে এদিক দিয়ে ডট 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 দিয়ে এরকম ভাবে আসছে, কেমন? তাহলে এরকম ভাবে ভাগীরথী নদীটাকে তোমরা দেখাবে, কেমন? ভাগীরথী নদীটাকে তোমরা দেখাবে। পরের প্রশ্ন পরের এর সঙ্গে আছে মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোনগুলো আগে সেটা দেখো। দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা। তাহলে তোমাকে দেখাতে হচ্ছে, দেখো পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম। তাহলে এই মানচিত্রে হোক বা এখানে তোমরা দেখাবে পুরুলিয়াটা দেখাবে পুরোটা, বাঁকুড়া, বীরভূম দেখাবে, কেমন? পশ্চিম বর্ধমান দেখাবে, পশ্চিম বর্ধমান দেখানো হলো। আর পশ্চিম মেদিনীপুর, তাহলে পশ্চিম মেদিনীপুরের জায়গাটা দেখো ডট ডট করে ঘিরে দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুরের জায়গাটা দেখাবে। তাহলে এই দিকগুলো হচ্ছে কি, এই দিকটা হচ্ছে আমাদের মালভূমি অঞ্চল। এরপরে দার্জিলিংটা দেখো, এখানে দার্জিলিংটা এখানে দেখানো হয়েছে, কেমন? এটা দার্জিলিং লেখা আছে। এরপরে নদিয়া জেলাটা দেখো এখানে ঘিরে দেওয়া হয়েছে ডট ডট করে, কেমন? এরকম ভাবে ডট 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 করে নদিয়া জেলা ঘিরে দিয়েছে। সুন্দরবন অঞ্চল, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। তাহলে এখানে নিচের দিকে এটা হচ্ছে সুন্দরবন। আগে দক্ষিণ 24 পরগনা দেখাবে এবং নিচের দিকে লিখে দেবে যে সুন্দরবন অঞ্চল। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 15 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।